বন্ধু মানেই তো জানো যে শুভ জিনিসকেই বন্ধু বলে। সেই হিসেবে আমরা সব রকমের এখানে আলোচনা করি, কথা বলি। শ্বাসের কথাটা আমি এক্সট্রা একটু এই জন্য বললাম যে এই শ্বাসটা কিন্তু যে কোনো কাজের জন্য লাগে। শ্বাসটা কিন্তু তোমার এই যে মেন্টাল প্যাটার্ন যেটা আছে, মানে মানসিকতা, তোমার যে মানসিকতা, সেই মানসিকতাটার সাথে তুমি এই শ্বাসের প্রক্রিয়াকে যদি যুক্ত করতে পারো, তাহলে তুমি অনেক বেটার তোমার শরীর মন প্রাণকে রাখতে পারবে ঠিক মতো। তাহলে শরীর মন এবং প্রাণ, প্রাণ মানে শ্বাসটাকে বলছি, তাহলে শরীর মন প্রাণ এটা সুন্দরভাবে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি, টিকিয়ে রাখতে পারি, সেটা যদি আমরা শ্বাসের দিকে সুন্দর মন দিতে পারি, ওটাকে যদি যত্ন করতে পারি, শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। তার মানে বুঝে দেখো, ভালোবাসার অনেক কিছুই আছে, তার মধ্যে শ্বাসকে ভালোবাসা একটা বড় ব্যাপার। কিন্তু আমরা কিছুক্ষণ চোখ বন্ধ করে সুন্দরভাবে শ্বাসের সঙ্গে থাকবো। বলছি, অসিত ভাই যেহেতু পরে এসছে, অসিত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে প্রণাম। হ্যাঁ, প্রণাম। আমরা একটা না মূল্যবোধের ওপরে একটা ভ্যালু লিটারেসি মুভমেন্টের একটা কাজ করছি, হ্যাঁ অসিত ভাই। ঠিক আছে, ভালো ভালো, খুব ভালো। মানে সমস্ত স্কুল, তারপরে পাড়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কোনো বয়সের স্টুডেন্টরা এবং অভিভাবকরা আর টিচাররা তো অবশ্যই, সবাই এই ব্যাপারগুলোর উপরে যাতে একটা অ্যাওয়ারনেস আসে, সেই রকম একটা বিষয়ের জন্য। তো কোনো প্রশ্ন রাখবে? আচ্ছা, সবাই চুপ করে আছো, তাহলে কি ধরে নেব? এখন আপাতত প্রশ্ন নেই। তাহলে একটা টপিকের ওপরে আমরা আজকে একটু আলোচনা করি, তার মধ্যে থেকে নিশ্চয়ই প্রশ্ন উঠে আসবে। এই যে ইগো বলে যে আমরা জিনিসটাকে নিয়ে কথা বলি না, যে আমাদের ইগো আছে, এই কথাটা আমরা বলি। হয়তো কেউ কাউকে একটা এমন কথা বলেছে, আমরা বলি যে আমি হার্ট হয়েছি, বা আমার ইগোতে লেগেছে। বা কেউ কাউকে হয়তো একটা প্রশংসা করলো, তার খুব ভালো লাগলো, বা কোনো বিবেকপূর্ণ কোনো কাজ করতে পেরে তার খুব আনন্দ হলো। তো সেটাতে যে আমাদের কোথায় সেই স্যাটিসফ্যাকশনটা হয়, সেটাও ইগোতেই স্যাটিসফ্যাকশনটা হয়, তাই না? তো এই ইগো জিনিসটা, এটাকে আমরা যাতে বুঝতে পারি, ইগো মানেই যে খারাপ সেভাবে না ভেবে, আমরা যদি এটাকে এরকম ভাবে ভাবি যে কোথাও গিয়ে কথাগুলো পৌঁছচ্ছে, আর কোথাও গিয়ে কথাগুলোর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কথাগুলো সম্পর্কে অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে। তো সেই যে যেখানে অনুভূতি হচ্ছে, এই যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা ইগো ভাবছি। এবার ঘটনাটা হলো, এই ইগোটাকে যদি খুব ধ্যান দিয়ে অনুভব করতে পারি যে আমি সেটাকে দেখব, কি সেই জিনিস, এই ইগোটা ঠিক কিভাবে কাজ করছে, কেন অনুভূত হচ্ছে, কেন ইগোতে কখনো মানে হার্ট হয়ে যাচ্ছি, বা কখনো কখনো খুব আনন্দিত হয়ে যাচ্ছি, এনজয়মেন্ট আসছে। তো সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা যদি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সামনের মানুষটা আমাকে খারাপ কথা বলেছে তাই আমার দুঃখ হচ্ছে। এবার আমার সেই কথায় কেন দুঃখ হচ্ছে, সামনের মানুষটা সেই কথাটা কেন বলছে, এই যে পুরো বিষয়টাকে কি আমি খুব ভালো করে মানে বুঝতে পারছি, সেটা সম্পর্কে কি আমার কোনো অনুভূতি আছে, সেটাকে কি আমি পর্যবেক্ষণ করতে পারছি, সেটার মূল্যায়ন করতে পারছি, সেটার কি আমি একদম নিরপেক্ষভাবে সেটাকে দেখতে পাচ্ছি? তো এইরকম ভাবে যখন আমরা জিনিসগুলোকে দেখার চেষ্টা করি, তখন আমরা সেই জায়গাটাকে বলি যে আমরা সচেতন হয়ে ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, যে আমাকে সামনের ব্যক্তি যে খারাপ কথাটা বলেছে, সেটা আমার খারাপ কেন লাগছে, আর আমি সেই কথাটা শুনে তার সম্পর্কে কি ভাবছি, যেটা ভাবছি সেটা কি আমি ঠিক ভাবছি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে আমাকে খারাপ কথা বললো মানে সামনের লোকটা খারাপ, ভালো না। বা অনেক সময় হয়তো আমরা এরকমও বলি যে না, ওই মানুষটা ওরকমই, তাই ওরকম কথা বলে।
তো যাই হোক না কেন, আমরা এই যে এই জিনিসটাকে দেখতে পাওয়া, এই জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা, এইটাকেও আমরা বলতে পারি যে নিষ্কাম ভাবে, মানে এর মধ্যে কোনো বিশেষ উদ্দেশ্য না, শুধু যেটা যেমন সেটাকে তেমন ভাবে দেখার জন্য, বোঝার জন্য। এতটা আমি কি বলবো, মানে সহজ মনে জিনিসটাকে অনুভব করছি। এই ধরনের স্থিতিটা যখন আমার মনের মধ্যে থাকবে, যখন এই ধরনের স্থিতি তৈরি থাকবে আমার মনে, তখন আমরা সেটাকে বলবো যে চেতন ব্যক্তি। মানে এ সজাগ হয়ে জিনিসটার পর্যবেক্ষণ করছে বা তার মূল্যায়ন করছে। আর যখন আমরা সেটা করি না, করতে পারি না, আমাকে খারাপ বললো মানে আমি রেগে গেলাম, আমাকে প্রশংসা করলো মানে আমি খুশি হয়ে গেলাম, এই জিনিসটা যখন হচ্ছে, তখন আমার মধ্যে তার মানে ইগোতে তো লাগলো, প্রশংসাই হোক বা নিন্দাই হোক, ইগো তো টাচ করলো, কিন্তু সেই ইগোটা সম্পর্কে আমার কোনো অনুভূতি নেই, সেই ইগোর অনুভূতি নেই আমার কাছে। আমি শুধু অভ্যাসের দাস হয়ে গেছি। মানে আমাকে খারাপ বললে আমি রেগে যাই, আমাকে ভালো বললে আমি খুশি হয়ে যাই, এই অভ্যাসে আমি অভ্যস্ত হয়ে গেছি। মানে এর মধ্যে আমার কোনো অ্যাওয়ারনেস নেই, হ্যাঁ, সজাগতা নেই। তাহলে আমার মধ্যে ইগো আছে, এই আমার মধ্যে যে ইগোটা আছে এবং সেটা যে টাচ হয়, সেটা যে অনুভব করি, সেই অনুভবের অনুভব কি করি, সেই জন্যই আমরা এটা বলতেই পারি যে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে অভ্যাসে চললে হবে না। কেন অভ্যাসে চলার জন্য, অভ্যাস ব্যাপারটা যখন আছে, অভ্যাস অবশ্যই কার্যকরী। যেমন কিছু কাজ যেটা কিনা অভ্যাসবশত আমরা অনেক কিছুই করি, কিছু কিছু তো অটোমেটিক থাকে, যেমন চোখের সামনে কিছু পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এটা তো অটোমেটিক জৈবিক প্রক্রিয়া, এগুলো তো অটোমেটিকই হয়। হ্যাঁ, সেটা তো আমাদের হাতে নেই, ওটা অটোমেটিক হয়। কিন্তু মানসিক দিক থেকে যেগুলো, যে মানসিক দিক থেকে আমি কোন জিনিসগুলোকে অ্যালাউ করব আর কোন জিনিসগুলোকে অ্যালাউ করব না, এবং করব না বলে দিলেও হবে না, কেন অ্যালাউ করব না, আর যখন অ্যালাউ করছি তখন কেন অ্যালাউ করছি, এইটা কিন্তু আমাদের মনে হচ্ছে ঠিকই যে আমরা এরকমটা জানি, আমি জানি আমি কেন অ্যালাউ করছি, আমি জানি আমি কেন কেন অ্যালাউ করছি না, এটা আমরা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে আমরা কিন্তু এতটাও সচেতন সবসময় থাকি না। আমরা যেটা অ্যালাউ করি বা অ্যালাউ করি না সেটা কিন্তু বেশিরভাগটাই অভ্যাসগত। মানে যেমন ধরো, আমি খুব ভালো গান করি, এবার আমি যেখানেই গান করি আমি অনেক প্রশংসা পাই, বা আমি যেখানেই গান করি সবাই আমাকে, একটা গান শুনে মানে ক্ষান্ত হয় না, আরো দুটো তিনটে গান আমাকে করতে হয়। তো এই যে এটাকেও আমরা বলতে পারি যে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি অটোমেটিক এতে অভ্যস্ত। আমার সকালে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। তো আমার ঘুম ভেঙে যায়, ঠিক টাইমে আমার ঘুম ভেঙে যায়, আমি রাত্রে এতটার সময় ঘুমোতে যাই, তো অটোমেটিক আমার ওই সময় ঘুম এসে যায়। তো এই যে জিনিসগুলো, এগুলো যেমন অভ্যাসে, সেরকম কিন্তু কিছু কথা, যেই কথাগুলো আমি সহ্য করতে পারি না, এটাও কিন্তু আমার অভ্যাস। যেমন ধরো, কেউ যদি আমার কাজের খুঁত ধরে, তাহলে আমার রাগ হয়, যে আমি এত পরিশ্রম করে কাজটা করলাম, ঠিক আছে, আমি নিজে তো স্যাটিসফাইড, কিন্তু কেউ খুঁত ধরে দিলে আমার পছন্দ হয় না, আমি দুঃখ পাই বা রাগ করি, বা আমি পছন্দ করি না। তো এটাও কিন্তু অভ্যাস হয়ে যায়, এটাও কিন্তু আমরা বুঝতে পারি না, এগুলো অভ্যাসের কারণেই হয়। ওই যে খুঁত ধরেছিল একদিন, খারাপ লেগেছিল, তারপরে আবার আরেকদিন খুঁত ধরলো, আবার খারাপ লাগলো, আবার আরেকদিন খুঁত ধরলো, আবার খারাপ লাগলো, কিন্তু প্রত্যেকবারই খারাপ লাগছে, আর এটা অভ্যাসও হয়ে যাচ্ছে। সেখানে আমরা কিন্তু কখনো এটা মানে এই প্রশ্নটা যদি তখন করি, কারণ ওটা কোথায় লাগছে, খারাপ লাগাটা কোথায় লাগছে, ইগোতে লাগছে। তো যদি আমি ভাবি যে আমার খুঁত ধরে দিলে আমার যে খারাপ লাগছে, এটা কেন লাগছে, এটা কেন লাগছে, আর এটা লাগার জন্য আমার কি কোনো ক্ষতি হচ্ছে বা আমার কি কোনো অস্বস্তি হচ্ছে,
তখন কিন্তু এইটা দেখতে গেলেই আমরা দেখতে পাবো যে অবশ্যই অস্বস্তি হয়। আমাদের যত রকমের খারাপ লাগা আছে সেগুলোর মধ্যে আমাদের একটা অস্বস্তি হয়। এই যে এই জিনিসটা হয়, তাহলে আমি হতে দিচ্ছি কেন? এটা একটা বড় প্রশ্ন না? যে আমার যেই জিনিসে অস্বস্তি হচ্ছে বা আমার মনকে ডিস্টার্ব করছে বা আমার এমনকি আমার শরীরকেও ডিস্টার্ব করছে, কারণ শরীরে একটা ইরিটেশন আসছে, তো এই জিনিসগুলো যখন আমি ডিস্টার্ব হচ্ছি, তাহলে এটার জন্য তো আমাকেই ভাবতে হবে। তাহলে আমি এটা হতে দিচ্ছি কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা কখনো করি না। আমরা ওটা অভ্যাসে বানিয়ে ফেলি যে আমার কাজের খুঁত ধরলে আমি বিরক্ত হই। আবার ধরো, আমি এটা একটা উদাহরণ দিলাম, এরকম অনেক কিছুই হতে পারে। যেমন ধরো, আমি খুব কষ্ট করে রান্না করলাম, কিন্তু আমার খাবার রান্নাটা খেয়ে কেউ যদি ভালো না বলে, খেলো, মুখ ধুয়ে চলে গেল, কিন্তু ভালো কি মন্দও বলেনি, ভালোও বলেনি, এতেও আমার রাগ হয়। এটা এটা কিন্তু অনেক মহিলার হয়। আমি ওই জন্য এক্সাম্পলটা নিলাম, যে কিছুই বললো না। তো এরকম অনেক কিছুই আছে, পুরুষদের ক্ষেত্রেও অনেক কিছু হয়তো আছে এরকম, যে ধরো অফিস থেকে বাড়ি আসলো, কেউ এক গ্লাস জল গিয়ে সামনে দিল না, বা সে হয়তো এটাই অভ্যাস করেছে যে আসলে তাকে যেন এক গ্লাস জল দেওয়া হয়, এবং তাতেই সে খুশি হয় যে হ্যাঁ, আমাকে সবাই ইম্পর্টেন্স দিচ্ছে, মানে আমি যে এসছি খেটে খুঁটে, এবার আমার সবাই সেটা নোটিশ করছে এবং আমাকে দিল। ধরো কোনোদিন দিতে দেরি হলো বা কোনোদিন দিল না, তার জন্য আমি ইরিটেট হচ্ছি, বা তার জন্য আমি বলছি যে রেগে যাচ্ছি, মনে মনে রেগে যাচ্ছি, বা রাগটা প্রকাশও করে ফেললাম। তো এই যে ছোটখাটো ব্যাপার, আমি বড় বড় বিষয়গুলোতে যাচ্ছি না, ছোটখাটো ব্যাপারগুলোতে, তো এই ধরনের অভ্যাস কিন্তু আমরা করে ফেলি জীবনে। অনেক অনেক অভ্যাস আমাদের এরকম আছে, যেগুলোর কিন্তু সত্যি সেই ডিস্টার্বগুলো নেওয়ার আমাদের কোনো দরকার ছিল না, কিন্তু আমরা নিয়ে ফেলি। এটাই আমি বলতে চাইছি, যে নিয়ে ফেলি একটাই কারণে, কারণ ওটাকে কখনো নিজেকে প্রশ্ন করিনি যে কেন আমার এটা হয়, এটা আমার করাটা কতটা যুক্তিযুক্ত, আর আমি কেনই বা করতে চাইছি এটা, কেনই বা পেতে চাইছি এই জিনিসগুলো। তো সেই প্রশ্নটা কখনো অ্যালার্ট হয়ে আমরা কিন্তু করি না নিজেকে, জাস্ট একটা অভ্যাস হয়ে গেছে। আমার স্বভাব বলে দিই, তখন আমরা বলে দিই এটা আমার স্বভাব, বা অন্যের ক্ষেত্রেও আমরা বলি এটা তো ওর স্বভাব। তো সেইখানে এটাই বলার চেষ্টা করছি, যে এই জিনিসগুলোকে যদি আমাদের একান্ত আপন, যে ইগোর যে জ্বালা বলো, ইগোর যে প্লেজার বলো, মানে সুখ বা শান্তি বলো, সেই জিনিসগুলোকেও যদি আমরা একটু দৃষ্টি দিই সেগুলোর উপরে, সেটাকে একটু অনুভব করার চেষ্টা করি, এবং সেটা কতটা অনুভব করার যোগ্য, বা এই অনুভূতিটা আমাকে কতটা মানে উন্নত করবে। হ্যাঁ? ধরো আমি কোনো কিছুতে খুশি হই, তো খুশি হলেই যে সেটা আমার জন্য উন্নতির একটা বিষয় হতে পারে, তা কিন্তু নাও হতে পারে। কারণ সব সময় খুশি হওয়াই যে উন্নতির মানে একটা দৃষ্টান্ত, তা কিন্তু না। কারণ ওই সবসময় খুশি হওয়াটাও একটা অভ্যাসের মতো হয়ে যাবে, এবং যখনই খুশি হতে পারবো না তখনই দুঃখ আসবে। তো এই যে জিনিসগুলো, সেই জন্য আমরা যে জব করি, আমরা যে ধ্যান করি, আমরা যে ভালো বই পড়ি, আমরা যে ভালো ধর্মগ্রন্থ পড়ি বা মহাপুরুষদের কথা শুনি, বা আমরা ঈশ্বরকে ডাকার চেষ্টা করি, প্রার্থনা করি, এই যত কিছু করি না কেন, যদি আমরা নিজেদেরই আচরণের প্রতি একটু সজাগ না হই, তাহলে কিন্তু ওই ক্রিয়াকলাপের মধ্যে থাকাটা খারাপ না, থাকাটা অবশ্যই ভালো। মহাপুরুষদের কথা অবশ্যই শুনতে হবে, ঈশ্বরের নাম অবশ্যই করতে হবে, জপ ধ্যান সব যে যতটা করতে পারে, সবই এগুলো সুন্দর জিনিস। কিন্তু এগুলো করব আর নিজের দিকে, নিজের প্রতি উদাস থাকবো, এই যে আমার একটা ইগো আছে, এই ইগোটার প্রতি আমি উদাসীন, এই ইগোটার প্রতি উদাসীন হয়ে আমি বহির্জগতের সব নিয়ম কানুন নিষ্ঠা সব কিছু পালন করছি, আর আমার যে আত্ম অনুভূতি, মানে আমি আছি,
এই যে আমি আছি, আমি এক্সিস্ট করি, এই যে অনুভূতিটা, এই অনুভূতির প্রতি উদাসীন আছি। সুতরাং তার ফলে কি হচ্ছে, তার ফলে আমার কিন্তু আরো বেশি করে সম্ভাবনা থেকে যাচ্ছে যে কারো কাছ থেকে দুঃখ পাওয়া বা যে কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে যাওয়া। এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু হয়ে যায়। আসক্তিগুলো কিন্তু এইভাবেই আসে, অচেতনভাবে আসে। তো সেই কারণেই আমাদেরকে একটু নিজের দিকে বারবার ফিরে ফিরে তাকাতে হবে। এই যে শ্বাস প্রশ্বাসের যে ধ্যানটা বললাম, এই শ্বাস প্রশ্বাসের ধ্যানটা করার সময় আমাদের নিজের দিকে কিছুটা ধ্যান যায়, যে আমারই শ্বাস, আমারই প্রশ্বাস, সেটার প্রতি ধ্যান গেল, আমার একটু হুঁশ গেল। তো এই যে আমার যে হুঁশটা গেল, আমি এটার থেকে ধীরে ধীরে কিন্তু আমার সচেতন হওয়ার সুযোগটা আসছে। আমি ধীরে ধীরে সচেতন হতে পারবো যত যত এই শ্বাসের দিকে নজর দেব, বা আমার প্রত্যেকটা অনুভূতি, সামনের দিক থেকে আসা অনুভূতি হোক বা অন্যের সাথে আমি কি ব্যবহারটা করছি বা কি না করছি, সেটার প্রতিও আমি যদি সজাগ থাকি, তাহলে আমার যে এই যে ইগো ব্যাপারটা আছে না, এই ইগো সুন্দরভাবে আস্তে আস্তে অনুভূত হতে থাকবে। এই যে প্রশ্নগুলোর কথা বলেছিলাম, কেন প্রশ্ন করার জন্য, এই কেনটার থেকে আমাকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে যে আমি এর মধ্যে নিষ্কামভাবে এই কাজগুলো করতে পারছি। এবার এই শব্দটা শুনেও আমাদের একটু ভয় লেগে যায় না, যে নিষ্কাম হয়ে তো কিছু করা যায় না। নিষ্কাম কথাটা শুনতে যতটা ভয়ের, ততটা কিন্তু একদমই ভয়ের না, একদমই ভয়ের না। কারণ আমরা গীতায় শ্রীকৃষ্ণকে বলতে শুনেছি যে নিষ্কাম কর্ম করলে অনেক প্রারাব্ধ খণ্ডন হয়ে যায়। তো এই নিষ্কাম কর্ম মানে আমি একটা সচেতন হয়ে কোনো কাজ করছি, যেটার কোনো উদ্দেশ্য আলাদা করে আমি করছি না। আমার এই কাজটা আমার মনে হয়েছে এটা উপযুক্ত কর্ম, এবং এই কর্মটা আমার করা মানে উচিত বলতে মানে আমি এই কর্মটা, এই কাজটা আমি করতে পারি, মানে আমার সেই ক্ষমতা আছে করার। তাহলে আমার যেই কাজটা করার ক্ষমতা আছে, আমি তাই সেই কাজটা করছি এবং ভালোবেসেই করছি। ব্যাস এতটুকু করলে এর মধ্যে আর কোনো কামনা থাকছে না, তাই না? যেমন ধরো একটা সংসারী মানুষ, সে যদি বলে যে আমার সংসার করতে ভালো লাগছে, আমি সংসার করতে পারি, তাহলে সে যদি শুধু সেইভাবে সংসার করে, সেই কাজটা সে পারে তাই করছে, সেই জন্য যদি শুধু করে, তাহলে কিন্তু সেটা নিষ্কাম কর্ম হতে পারে। যেমন ধরো একটা ডাক্তার হয়েছে কেউ, ডাক্তার কি করে, রোগীর রোগ ডায়াগনোসিস করে তাকে ওষুধ দেয়, তাকে মানে সুস্থ করার চেষ্টা করে। তো তার এই কাজটা করতে সে পারে, সে ডাক্তার হয়েছে, সেই কাজটা করতে পারে এবং করতে তার ভালো লাগে। এবার সে যদি সেই কাজটা করে, তাহলে কিন্তু সেটাই তার নিষ্কাম কর্ম। হুম। এবার কেউ বলতে পারে যে এর বদলে তো সে টাকা পাচ্ছে, টাকা নিচ্ছে। আমরা যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি একটা মানে দাগিয়ে দিই, হয়তো বলে দিই এই যে টাকা নিচ্ছি, তাহলে আর কোথায় নিষ্কাম কর্ম হলো। এখন এই যে আমরা যে প্রত্যেকটা যেই কাজটা করছে, ধর আমি কথার কথা বলছি, একটা রাজা, হ্যাঁ, রাজা জনক বলো বা শ্রীকৃষ্ণ নিজেই, তারও রাজ্য ছিল, প্রজার কাছ থেকে রাজস্ব কর আর কি, সেই করটা নেওয়াও তো একটা ইনকাম না? তো সেটা তো নিতেই হয় রাজাকে। তাহলে রাজা যদি সেটা না নেয়, তাহলে তো রাজ্য চলবে না, তাহলে সেটা নিতেই হচ্ছে। তো সেরকম একটা বিষয়, সেরকম প্রজার ভালো মন্দ দেখাটাও প্রয়োজনীয়। রাজার জন্য শুধু প্রয়োজনীয় না, সে তাকে রাজা করাই হয়েছে সেইটাই করার জন্য। তো সেইখানটায় কিন্তু আমাদের বুঝতে হবে যে এগুলোকে ভাবলে চলবে না যে আমি এই কাজটা করে তো পয়সা নিচ্ছি, সুতরাং এটা নিষ্কাম কর্ম না, এটা ভাবলে চলবে না। মানে খুব জিনিসটাকে কঠিন করে দিয়ে কখনো আর না আধ্যাত্মিকতা হয়, না সুন্দর করে সমাজে থাকা যায়, না সুন্দর করে সংসার করা যায়। কোনোটাই করা যায় না কিন্তু, যদি আমরা জিনিসগুলোকে খুব
কঠিন করে দেখার চেষ্টা করি, জটিল করে ফেলি যদি কোনো কিছু, তাহলে কিন্তু আমাদের মধ্যে ভয় ঢুকে যায়। এগুলোর আমরা মনে করে নিই যে না না না, এগুলো তো আমরা পারি না, আমরা হলাম উচ্ছৃঙ্খল মানুষ। মানে এই সব মানুষই তো একরকম হয় না। ধরো সবাই এরকম আমাদের মতো বসে হয়তো সৎসঙ্গ করছে না, তারা হয়তো কোথাও বসে একটু চা খাচ্ছে, একটু বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, একটু সময় কাটাচ্ছে, কিন্তু তার মানেই যে ও সেটা খারাপ, সেটা উচিত না, সেটাও কিন্তু ভাবাটা ঠিক না। শুধু আমাদের একটা জিনিস করলেই হয়ে যায়। ওই যে বললাম, আমার মধ্যে ইগো আছে, আমার এই ইগোটার প্রতি আমাকে একটু সজাগ হতে হবে, সচেতন হতে হবে। ভুলে থাকলে চলবে না, অভ্যাসের দাস হয়ে থাকলে চলবে না, একটু অ্যাওয়ারনেসটা আমার চাই। হ্যাঁ, তো এইটা থাকলেই কিন্তু আমি কিন্তু যদি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্পও করি, আড্ডাও দিই, কিছুটা রাজনৈতিক আলোচনাও করি, বা সমাজের মানে রিসেন্ট কোনো ঘটনা নিয়ে যদি সমালোচনা করি, তাহলেও সেটাও কিন্তু হয়ে যেতে পারে আমার নিষ্কাম কর্ম। কখন? যখন আমি সেটা হুঁশে করব, হুঁশে, হ্যাঁ, মূল্যবোধের সাথে করব যখন। আর যখন আমি আমার নিজের প্রতি সজাগ, আমার ইগোর প্রতি আমি খুব সজাগ, তখনই কিন্তু সম্ভব সেগুলো নিষ্কাম কর্মের মতো ফল দেওয়া সম্ভব। এটা এতক্ষণ আমি এই জন্য বললাম যে আমরা তো ইগোকে খারাপ চোখে দেখি, তা যেন না দেখি। ইগোকে শুধু আমাদের দেখতে হবে, এই না দেখলে কিন্তু কিছুই হয় না। যেমন ধরো কেউ বলে ভগবান দর্শন করতে চাই, হুম, সেক্ষেত্রে তার মধ্যে যদি একটা মানে আকুতি, প্রবল ইচ্ছে, এইটা যদি ঠিক মতো না থাকে, তাহলে আমরা জানি যে সহজ না ঈশ্বর দর্শন। যারা করেছেন, যে মহাপুরুষরা, তারা যখন বলেছেন, তাহলে আমরা দেখেছি তাদের আকুতি। তাহলে সেই যে আকুতি, সেই আকুতিটা এসেছে কোথায়? এসেছে তো ইগোতে, তাই না? সেই মহাপুরুষের ইগোতেই সেইটা খুব প্রকটভাবে প্রস্ফুটিত হয়েছে যে আমি এটা চাই। তো সেই জন্য ইগো খারাপ নয়, কিন্তু ইগো সম্পর্কে একটা জ্ঞান থাকাটা খুব জরুরি। আর এটার প্রতি ধীরে ধীরে সজাগতা আসে ধ্যান থেকে। এবার ধ্যানের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু মূলত ধ্যানের যে আসল ধ্যান বলতে আমরা বুঝি সেটা হচ্ছে ফোকাস। আমাকে দৃষ্টিটা সেরকম ভাবে রাখতে হবে যেখানে আমি এতটা একাগ্র হয়েছি, শরীর মন প্রাণ পুরোটা দিয়ে আমি একটা একাগ্র হয়েছি, যেটার কারণে আমি নিজেরই অজান্তে ধ্যানস্থ হয়ে গেছি। যেমন ধরো, আমি যদি একটা কোনো বিষয়ের উপরে গভীর চিন্তা করি, এতটাই মন দিয়েছি, আমি সেই মুহূর্তে ভুলে গেছি বাইরের জগৎ, শুধু আমার বিষয়ের উপরে এতটা ফোকাসড হয়ে গেছি, সেটাই তো আমার ধ্যানই হলো না, যে ওই বিষয়ের উপর ধ্যান হলো। এখান থেকে এটা ওই আমাদের ভ্যালু লিটারেসি মুভমেন্টেরই একটা মানে একটা প্রজেক্ট, যে আমরা এটা সমাজে তুলে ধরতে চাই, যে যারা নিজেদের মধ্যে গ্রুপ করে হোক, বা স্টুডেন্টদের নিয়ে হোক, বা অভিভাবকদের নিয়ে হোক, এখানে যেমন আমরা অনেকে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, বা টিচাররা আছে, তো সবাই মিলে আমরা একটা সচেতন একটা সমাজের একটা দৃষ্টান্ত রাখার চেষ্টা করছি, যেটা কিনা জরুরি। এবং সেটা আমাদের এক ওই সংস্থা, শিবদের ওই সংস্থা থেকে এই গোটা বাংলায় ভ্যালু লিটারেসি মুভমেন্টের একটা বড় মানে মূল্যবোধের ডাক দেওয়া হবে। তো সেই জন্য এটাই বলার ছিল যে ইগোকে ছোট চোখে না দেখে, ইগো সম্পর্কে একটু ধ্যান ধারণা আমাদের তৈরি হোক। যখন আমরা ইগোকে চিনেছি, ইগোকে বুঝি, ইগোকে কন্ট্রোল করতে পারি, ইগোকে আমরা দেখতে পাই, তো ইগোকে যখন আমরা বেশ বুঝতে পারছি, দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি, অনুভব করতে পারছি, তখন সেটাকে আমরা বলছি
যে চেতনা বা চেতন অবস্থা। কিন্তু যখন আমরা এই ইগোকে চিনতে পারি না, এই ইগোকে বুঝতে পারি না, এই ইগোকে আমরা অনুভব করতে পারি না, এই ইগো সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি না, তখন কিন্তু আমরা বলতেই পারি আমরা অচেতন আছি। এই কথাটা কি আরেকবার রিপিট করব? ইগোকে যখন আমরা অনুভব করতে পারছি, মানে সেটাকে দেখতে পাচ্ছি যে আমি কেন রেগে যাচ্ছি বা আমি কেন খুশি হচ্ছি, মানে আমার এই যে অনুভূতিগুলোর কেনগুলোকে আমি যখন ঠিক ঠিক বুঝতে পারছি, তখন আমরা বলছি আমি চেতন মানুষ, আমার চেতনা আছে। কিন্তু যখন আমি এগুলো পারি না করতে, ওই যে প্রথম দিকে বললাম অভ্যাসবশত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলতেই পারি যে আমরা আসলে অচেতন। এইবার বলো তো, যে সমাজে যদি এই অচেতন মানুষের সংখ্যা বেশি থাকে, তাহলে সমাজের চেহারাটা কেমন হতে পারে? অচেতন মানুষের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে সমাজের চেহারা কেমন হবে? সমাজে যে নতুন প্রজন্ম, বাচ্চারা বা স্টুডেন্টরা, তারা কতটা অসহায়। কারণ আমাদের মতো মধ্যবয়স্ক বা অভিভাবকরা, তারাই যদি আমরা অচেতন থাকি, তাহলে এই যে অচেতনতার কারণে সমাজ কতটা অন্ধকারে থাকবে, তাই না? কিন্তু আমরা যদি এই আমাদের ইগোকে খুব যত্নশীলভাবে চিনতে পারি, বুঝতে পারি, এটাকে নিয়ে আমরা যথেষ্ট আমাদের অ্যাওয়ারনেস যদি থাকে, তাহলে কি হবে? আমরা একটা সচেতন সমাজ তৈরি করতে পারবো। তার মানে আমরা ইগোটাকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কোথায় আমার রাগা উচিত, কোথায় আমার রাগ করা উচিত না, কোথায় কতটুকু বলা উচিত, কোথায় বলা উচিত না। আমরা এই জিনিসগুলো ঠিক ঠিক বুঝতে পারবো, এবং বোঝার ফলে কি হবে? সমাজে চেতন মানুষের সংখ্যা বেশি হবে, তাই তো? তাহলে সমাজে চেতন মানুষের সংখ্যা বেশি থাকলে কি হয়? সমাজ আলোকিত হয়, সমাজে ভুল জিনিস, খারাপ কাজ, এগুলো কমে যাবে, কমে আসবে। তো সেটারই চেষ্টা, সেটার জন্যই চেষ্টা। তাই জন্য আজকে এই ইগোকে ছোট চোখে না দেখে ইগোকে চেনার চেষ্টা করাটাই যে জরুরি, এটাও যে মূল্যবোধের মধ্যে পড়ে। এবং এটা যখন থেকে শুরু হবে, তখন থেকে মূল্যবোধগুলোও সুন্দর হবে, তখন অ্যাপ্লাই করতে পারবো মূল্যবোধগুলোকে। আর আমরা যদি এই ইগোর জায়গাটাকে ভালো করে বুঝে না নিতে পারি, তাহলে কিন্তু মূল্যবোধগুলো আমরা যতই শিখি, হয়তো বইয়ে পড়লাম, হয়তো কেউ এসে কানের সামনে শুনিয়ে গেল, মানে তোতা পাখির মতো হয়তো আমরা শুনছি, কিন্তু আমাদের কিন্তু সেই অনুযায়ী রেসপন্স আসবে না, আমরা কিন্তু করতে পারবো না। আমরা আমরা তো ছোটবেলা থেকে অনেক ভালো ভালো কথা শুনে, এটা কি কেউ করে? কাউকে গিয়ে কি কেউ খারাপ কথা শিখে আসে? যাও গিয়ে মিথ্যে কথা বলো, যাও গিয়ে চুরি করে নিয়ে এসো, যাও গিয়ে ওই মেয়েটাকে অসম্মান করে এসো, এগুলো কথা তো কেউ কখনো কাউকে শেখায় না। কিন্তু তবুও করে ফেলে। কেন করে ফেলে? বা কেউ বলেও না যাও গিয়ে ঘুষ খাও, কিন্তু খেয়ে ফেলে, ঘুষ খায়। তাহলে এগুলো যে করে, এটা করার কারণটা হচ্ছে মূল্যবোধ হিসেবে তো এগুলো এসছিল, কিন্তু মূল্যবোধটা আমরা গ্রহণ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা তো আমাদের ইগোটাকেই চিনতে পারিনি, ইগোটাকেই, ইগোর সঙ্গেই তো থাকা হয়নি। সবচেয়ে যেটা বড় কথা, ইগোর সঙ্গে থাকতে শিখতে হবে, ইগোটাকে চিনতে হবে। ইগোর প্রত্যেকটা আমাদের যে প্রত্যেকটা কথা যে লাগে, মনে লাগে, ভালোই লাগুক বা খারাপই লাগুক, এটা যে লাগে, সেটার প্রতি আগে খুব সচেতন হতে হবে। সচেতন মানে অনুভবে আনতে হবে, অনুভবে, যে অনুভবটা যে করলাম, সেই অনুভবটাকে অনুভব করতে হবে, মানে অনুভবের অনুভব করতে হবে। আমরা যেমন বলি না, মানুষের মনুষ্যত্ব, যেমন বলি, মানে মানুষটাকে তো আছে, মানুষ না থাকলে কিসের মনুষ্যত্ব? তাহলে মানুষটা আছে, এবার মানুষটা তার মনুষ্যত্ব দেখাচ্ছে। ঠিক সেরকম আমার অনুভূতি আছে, এবার আমার এই অনুভূতির অনুভবকে যদি আমি অনুভবই না করতে পারি, তাহলে তো অনুভব বলে কথাটারই কোনো দাম থাকছে না, তাই না? ঠিক সেই রকম আমাদেরকে
এই জন্য এই ইগোর প্রতি খুব সজাগ থাকতে হবে, ইগোটাকে ভালো করে চিনতে হবে, ইগোকে খারাপ চোখে দেখা যাবে না। আর আমাদের এই যে সাধারণ জীবন, এই সাধারণ জীবনটাকেও নিষ্কামভাবে করা যায়, অবশ্যই করা যায়। তো সেটার প্রতি আমাদের একটা ধারণাও থাকতে হবে। সবসময় নিজের কর্মকে নিন্দার চোখে না দেখে যেটা করছি সেটার প্রতি সজাগ হয়ে যাতে করতে পারি। আর আসক্তি ব্যাপারটায় একটু যদি চিন্তা ভাবনা করি যে আসক্ত কেন হব, আমি কাজটা করতে ভালোবাসছি, কাজটা করছি, ব্যাস এটুকুই নিষ্কাম কর্ম হয়ে যায়, এতেই হয়ে যায়। ওই যে বললাম যেমন ডাক্তারের কথা, টিচারের কথা, যে আমি হয়তো একটা স্কুলে চাকরি করি, তাহলে আমি সেখানটায় আমি পড়াতে ভালোবাসছি, আমি স্টুডেন্টদের পড়াতে ভালোবাসছি, আমি যেই সাবজেক্টটা পড়াই সেটার একটা স্টাডি আমি নিজেও করব এবং করে ছাত্রদেরকে পড়াবো এবং পড়িয়ে আমার যে ভালো লাগবে, আমি অবশ্যই মায়না পাচ্ছি। তার মানে আমি মায়না নিচ্ছি মানে আমি নিষ্কাম কর্ম করছি না, তেমনটা যেন না ভাবি। সেখান থেকেও আমার নিষ্কাম কর্ম হতে পারে যে আমি তো আমার ডিউটিটা, আমার যে কাজটা সেটা তো আমি ভালোবেসেই করছি, এই কাজের জন্য তো সমাজ উপকৃতই হচ্ছে না, ডাক্তার আমাদের মানে আমাদের সেবা করছে, টিচার আমাদের পড়াচ্ছে, ব্যাস মোট কথা শুধু আমি যেই ভূমিকাটা পালন করছি সেই ভূমিকাটার প্রতি আমি সজাগ তো। আমি ইগো নিয়ে বাঁচি, তাহলে ইগোর প্রতি আমি সজাগ তো। আমি টিচার, তাহলে আমি এই শিক্ষকতার সাথে আমি সজাগ তো। আমি ডাক্তার, তাহলে আমি এই ডাক্তারির সাথে সজাগ তো। মানে এই যে সজাগতা, এইটাই আসলে জরুরি। আর এটা হলেই নিষ্কাম কর্ম অটোমেটিক হয়, খুব কঠিন হয় না। হ্যাঁ, তো এবার আমি তো অনেকক্ষণই টানা বললাম, এবার তোমরা যদি কিছু তোমাদের বলার থাকে বলো, শ্রীকুমার দা কিছু বলুন, বা তোমরাও কিছু যদি বলতে চাও তোমরাও বলো একে একে। বলবে দিশাদি, তোমরা তো প্রত্যেকেই স্কুলের বেশিরভাগই স্কুলের শিক্ষক, তোমাদের জন্য কি বলবো, একটা বড় অপরচুনিটি যে তোমরা কতটা ইনভলভ হতে পারো এত সুন্দর একটা মুভমেন্টের জন্য। মানে আমরা মৃত্যুর আগেও মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো এটা ভেবে যে জীবনটা বৃথা যে দিইনি। আচ্ছা ত্রিবেণীদি, হ্যাঁ, এই যে কোনো কথায় যখন আমাদের বলি যে ইগো প্রবলেম হলো, মানে আমাদের মন খারাপ হলো, তো আমরা বুঝতে পারছি যে এই কথার জন্যই, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো মনটা খারাপ হয়েছে, কিন্তু সেইখান থেকে বেরোবার উপায়টা কি? যে আমার মনটা আমি দেখলাম, বুঝলাম, তার সত্ত্বেও দেখেছি যে কিছুক্ষণ বা কয়েকটা দিন হয়তো সেই ব্যাপারটা নিয়ে আমাদের মনে খচখচ করতে থাকে, বা মনটা সে খারাপই থাকে, ভালো হয় না, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে কয়েকটা দিন বা কিছুটা সময় আমরা যে প্রচন্ড ভাবে ওইটার মধ্যে ইনভলভ হয়ে গেলাম, এর মাঝেও যে কত ভালো কাজ হলো, হয়তো ভালো কিছু ঘটনা হলো, সমস্ত কিছু তার মাঝেও কিন্তু ওই যে ব্যাপারটার মধ্যেই আমরা কিন্তু ঠিক ডুবে থাকি। মানে আমি জানি না অন্যরা কি করে, কিন্তু আমার ক্ষেত্রে হয় যে যত ভালো কাজই হোক যাই হোক মনের মধ্যে সেই একটা খারাপ লাগা থেকেই যায়। সেটাই ভাবি যে সেটাকে নিজেকে এইভাবে এমন ভাবে কিছু আছে যে নিজেকে সেই জায়গাটা থেকে বার করে আনতে পারবো, বা এরকম কি হয় এটাই। হ্যাঁ, এখানে না তুমি যেটা বলছো এটা কিন্তু করা সম্ভব। তুমি যে বলছো যে কেউ হয়তো একটা খারাপ কথা বললো, আমার খারাপ লাগলো, বেশ খারাপ করেই বলেছে, আমার মনটা খুব খচখচ করছে বা খুব খারাপ লাগছে, এটা কিন্তু তুমি তোমার মন থেকে চলে যেতে পারে, হয়তো সাময়িক কিছুক্ষণ থাকলো, কিছুক্ষণ ওটাকে টেনে মানে বেশ কয়েক ঘন্টা বা একদিন বা দুদিন বা সারা জীবন এভাবে টানার প্রয়োজন হয় না। যদি তুমি ওই জন্য আমরা যে প্র্যাকটিস করি না দেখা জিনিসটা, এই দেখা, দেখতে শেখা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব মূল্যবান জিনিস। সেটা হচ্ছে ধরো তোমাকে যখন কেউ খারাপ কথা বলল, তোমার তো ইগোতে গিয়ে ধাক্কাটা লাগলো, এবারে এই যে লাগলো, তুমি সেই মুহূর্তে ঠিক কোথায় লাগলো
এটাকে দেখার চেষ্টা করো। সাধারণত আমাদের বুকে কষ্ট হয়, তাই না? দেখবে যে তোমার পায়ের গোড়ালিতে কষ্ট হচ্ছে না, কেউ কেউ তোমাকে দুঃখ দিয়ে কথা বলেছে, তার জন্য তোমার পায়ের গোড়ালি বা হাঁটুতে কষ্ট হচ্ছে না, তোমার বুকে কষ্ট হচ্ছে, তাই তো? তো তুমি ঠিক যেই জায়গাটায় কষ্ট হচ্ছে ওই জায়গাটাতে মানে মনটাকে এদিক ওদিক করলে চলবে না। যে তখন তুমি যদি ভাবো যে ও মুখটা কতটা বিকৃত করে বলেছিল বা কত ইনসাল্টিং ভাবে বলেছিল, সেসব কথা না। একদম শুধু তোমার কোথায় কষ্ট হচ্ছে সেই কষ্টের জায়গাটায় তুমি মনটা দিয়ে সেই যে কষ্টটা হচ্ছে কষ্টটাকে অনুভব করো। মানে ব্যথা যেখানে করছে সেই ব্যথাটার মধ্যে অনুভূতি নাও, সেই কষ্টের সেই ব্যথার অনুভূতি নাও। আমরা কি করি, আমরা ব্যথাটা নিতে চাই না, ব্যথাটাকে অস্বীকার করতে চাই। আর সামনের সেই ব্যক্তিটাকে আমার যে তখন ভালো লাগছে না, তাই তাকে কিভাবে আমিও আঘাত করতে পারি, আমিও কি করে মানে তাকে সেই রকম দুঃখ দিতে পারি, বা এইসব দিকে আমাদের মনটা চলে যায়। বা ভাবি কতক্ষণে আমি এটা ওকে আরেকভাবে শোনাতে পারবো, বা এরকম বিভিন্ন যে কোনো কিছু হতে পারে। তো সেই দিকে মনটা চলে যায়। মন এদিকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে, কিন্তু মনটা দেখো, মনটা বাইরে। আমার তো উচিত ছিল কি, আমার তো আমার সাথে থাকা উচিত ছিল, যে আমাকে ব্যথা দিয়েছে, এবার তো আমার ব্যথার সঙ্গে থাকা উচিত ছিল। এটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটাই এর মেডিসিন। যে আমাকে যে ব্যথা দিয়েছে, আমি আমার ব্যথার প্রতি সহানুভূতিশীল না। আমি কি করছি, আমার ব্যথার প্রতি সহানুভূতিশীল না হয়ে আমি বাইরের দিকেই চলে গেলাম। তার মানে কি হলো, যেখানে আমি নিজেকেই সম্মান করছি না, আমার নিজের ব্যথাকেই আমি নিজে উপশম দিচ্ছি না, বা তাকে তার প্রতি যত্নশীল হচ্ছি না, আমি তখন তাকে ফেলে দিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। সেটা কি ভাবা উচিত না আমাদের, যে আমি নিজেকে এই ব্যথায় রেখেছি, অথচ আমি এবার মানে আমার পা দিয়ে রক্ত ঝরে পড়ছে, আমি সেইখানটায় ব্যান্ডেজ না করে আমি ভাবছি যে আমাকে দুঃখ দিয়েছে তাকে কিভাবে দুঃখ দেওয়া যায় সেই কথা বসে বসে প্ল্যান করছি। তাই হচ্ছে না? তাতে কি হয়, ধরো আমরা তো তাই করি, আমরা আমাদের ব্যথার জায়গাটায় সহানুভূতিশীল না হয়ে গিয়ে, তার উপশম না করে, আমরা যে ব্যথা দিয়েছে তার পেছনে ছুটি। ফলে কি হয়, এদিকের ব্যথাটা বাড়তে 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 মানে ক্ষতটা পক্ষাঘাত হয়ে যায়, সেপটিক হয়ে যায়, কখনো অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যায়। মানে আমার যে নেগেটিভিটিটা ওই ব্যথার সঙ্গে মিশে গিয়ে আরো বেশি আমার গোটা শরীর তখন ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন সেই ইম্প্যাক্ট আমার সমস্ত শরীরের ওপর, মনের ওপর তো পড়লোই, সমস্ত শরীরের ওপর গিয়ে পড়ে। তো সেটা আমাদের কখনোই উচিত না। আমাদের যখনই আমরা দুঃখ পাবো, তখন ওই দুঃখের সাথেই আমাদের থাকা উচিত। আমাদেরকে কি শেখানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে মন খারাপ হয়েছে, যা গিয়ে একটু সিনেমা দেখে আয়। ধরো একটা কথার কথা বলছি, যে আমার হচ্ছে এখানে ব্যথা লেগেছে, ব্যথার জায়গায় মন দিস না, অন্য কথা ভাব, অঞ্চল গল্প কর, ব্যথার দিকে মন দিস না। কিন্তু না, সত্যি কথা বলতে কি, সহানুভূতিশীল হও তুমি সেই ব্যথার প্রতি। তুমি অবাক হয়ে যাবে যে সেটাই তোমাকে কিন্তু তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার চেষ্টা করে। তোমার যেখানে শরীরের যেখানে ক্ষত হয়েছে, সেই ক্ষতের জায়গায় তুমি যদি দৃষ্টি দাও, বা সেখানে যদি তুমি তোমার পজিটিভ দৃষ্টিটা দাও, তাহলে সেটা তাড়াতাড়ি সারে। যেরকম ঠিক সেরকম তোমার যে এই যে দুঃখ হয়েছে, দুঃখের জায়গায় তুমি তোমার দুঃখের প্রতি সহানুভূতিশীল হয়েছো, তুমি তোমার দুঃখের প্রতি মানে খুব সহমর্মী হয়েছো, তুমি তোমার দুঃখের সাথে আছো, তার পাশে আছো, দেখবে যে ওই যে তোমার দৃষ্টিটা পড়েছে, ওটা তাড়াতাড়ি চলে যায়। কিন্তু তোমার যায় কোথায়, এটাকে বেশি করে মনে রাখতে হবে, তোমার যায় কোথায়, তোমার মনটা ব্যথায় থাকে না, তোমার মনটা ওই শত্রু তৈরি করতে চলে যায়। এইটা একটা তুমি যেটা প্রশ্নটা করলে, এটার জন্য কিন্তু এটা খুবই উপকারে দেয়। এমনও দেখা গেছে তোমার হয়তো খুব মাথা ব্যথা করছে,
হয়তো হয় না অনেক সময় আমাদের মাথাটা ধরেছে, কিন্তু পার্টিকুলার কোথায় ঠিক মাথাটা ধরেছে, মাথার ঠিক কোন জায়গাটায় ধরেছে, তুমি যদি শুধু সেখানে ফোকাসড হয়ে কিছুক্ষণ থাকতে পারো যে মাথাটা কোথায় ধরেছে, তুমি অনেক সময় দেখবে ধীরে ধীরে মাথা ব্যথাটা কমে গেছে। পায়ের কোথাও একটা ব্যথা করছে, কিন্তু তোমার তার মানে কি এই ফোকাসড হওয়ার জন্য তোমাকে কিন্তু ওই যে প্রথম দিকে বললাম না যে তোমাকে ইগোকে চিনতে হবে, তোমার হচ্ছে ভেতরের সবকিছুকে মানে খুব দেখার শক্তি বাড়াতে হবে, তারপরে তোমাকে ধ্যান করতে হবে। এগুলো করলে ধীরে ধীরে তোমার এই দেখার শক্তির মধ্যে শক্তি আসে, এগুলোকে বলে দিব্য শক্তি। এই দিব্য শক্তির ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়, মিথ্যে নয়। কেন আমি বলছি মিথ্যে না, কারণ এগুলো প্রমাণিত, এগুলো করে দেখা গেছে যে এগুলো কাজ করে। আর কখন কাজ করে না, যখন আমরা ব্যথা পাচ্ছি এক জায়গায় আর মনটা ছুটছে আর এক জায়গায়, তখন তো ব্যথাটা তো উপশম পেল না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। হ্যাঁ, বলো। করতে পারবো, বলতে পারবো, কি হবে? হ্যাঁ, এটা আজকে তো আমরা এখানে বেশিরভাগ বড়রা আমরা মঙ্গলবারে বড়দেরটাই করি, অভিভাবক বা টিচার, এই ইয়ে নিয়েই আমাদের মঙ্গলবারটা হয়। আর শনিবার দিন আমরা বাচ্চাদের নিয়ে যেটা করি, সেদিন বাচ্চাদেরটা বাচ্চারা যেভাবে বুঝবে ওদেরকে সেইভাবে করি। হ্যাঁ, শনিবার রাত্রি 10টায়, মানে ওরা যেভাবে জিনিসটা নিতে পারবে। তবে আমি আমার এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু বোঝে। আমরা, তুমি যেমন ভাবছো না যে ওরা ঠিক বোঝে না, কিন্তু ওরা বোঝে। ওরা হয়তো একেবারে কি বলবো যে একদম ছোট বাচ্চা, সে হয়তো আলাদা ব্যাপার, কিন্তু যখনই 11-12 বছর বয়সে এসে গেছে, মানে 10 বছরের বেশি হয়ে গেছে, তারা কিন্তু ধীরে ধীরে বোঝার ক্ষমতা তাদের কিন্তু এসে যায়। আর তাদেরকে বোঝানো গেলে হয়তো প্রথম প্রথম মনে হবে যে এটা তো স্বাভাবিক না, যে একটা নতুন জিনিস শিখছে, সেটার মধ্যে হয়তো প্রথম প্রথম দেখা যাবে যে ওরা কই এগুলো তো শুনছে, কই তেমন তো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু বেশ কিছুদিন থাকতে থাকতে, এটার সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে তাদের অনেক মানসিকতার পরিবর্তন দেখা যায়। হুম, এই যে এখানে যেমন তিশাদি আছে না, তিশাদি ওরও স্কুলে ও অনেক স্টুডেন্টদের সাথে এটা করে দেখেছে যে কিছু বাচ্চা যারা এই জিনিসগুলো ওরা সুন্দর প্রশ্নও করতে পারে, তো ওরা যখন শোনে না, হয়তো কিছুদিন দেখা গেল কিছুদিন ভালো আছে, ভালোই বেশ বুঝলো টুঝলো, সুন্দর চললো, আবার কিছুদিন একটু বেশি দুষ্টুমি করলো, আবার যেন মনে হচ্ছে ও একটু চঞ্চল হয়ে গেছে। আবার ওরা কিন্তু এসে গ্রুপে আবার জিজ্ঞাসা করে, জানো যে আমি না আবার চঞ্চল হয়ে গেছি, আমি না কিছুদিন তো আমার ওরকম হলো, আমি আবার একটু আমার আবার মানে মনের মধ্যে একটু চঞ্চলতা এসে গেছে বেশি। হ্যাঁ, ওটা নিজেরাই বলে এসে। তো আবার ওকে হয়তো কিছু বলা হলো, আবার ও কিছুদিন শুনলো। এটা কি, এটা তো বারবার হতে হতে হয়। যেমন একটা কবিতা, একটা কবিতা তো একবার পড়লে মুখস্থ হয় না, কবিতাটা ঘুরিয়ে ফিরিয়ে একবার দুবার পড়তে 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 কবিতাটা এমন ভাবে মুখস্থ হয়ে যায়, তখন অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো বড়বেলায় হয়তো আর কোনোদিন রিপিট করিনি কবিতাটা, কিন্তু এখনো ছোটবেলার কোনো একটা কবিতা এখনো মনে আছে। এটা যেমন মনে থাকে, সেরকম এই বাচ্চাগুলোও বারে বারে ওরা ভুলে যাবে, বারে বারে ভুল করবে, আবার বারে বারে ঠিক করে দিতে 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 ওরা একটা স্টেজে চলে আসবে যে যখন আর ওদেরকে ঠিক করে দিতে হবে না, ওরা ঠিক হয়ে যাবে। আর ওরাও তখন অন্যদেরকে ঠিক করার মতো তৈরি হয়ে যাবে। হুম, তো হুম, বাচ্চারা বোঝে, ওদেরকে বোঝানো যায়।
এটা আমরা এই দুশ্চিন্তাটা যেন না নিই যে ওরা বোঝে না, এটা কখনো যেন আমরা না ভাবি। এটা হতে পারে যে জেনারেশন গ্যাপ বলে একটা ব্যাপার আছে, ওটাকে মানতেই হবে। ওটাকে যদি আমরা বলি মানবো না, এটা কিন্তু আমাদেরই গোয়ার্তুমি হবে। আর এটা আমাদের জন্য একদম কি বলবো অবৈজ্ঞানিক হবে, যে এটা উচিতই না। কারণ আমাদের বাবা মারা যেইভাবে চলেছেন সেরকম ভাবে কিন্তু আমরা চলিনি, সেটা আমরা ভুলে যাই। যে আমাদের দাদু দিদা, আমাদের বাবা মা, তাদের যে আচরণ, তাদের যে আমার মা ঘোমটা ছাড়া কোনোদিন ঘর থেকে বেরোয়নি, আমরা কি তার এক কণাও ব্যবহার করেছি? করিনি তো। কিন্তু তাই বলে কি আমরা কি খারাপ হয়ে মানে মানে অসভ্যতামি করছি? আমার মাও করেনি, আমিও করছি না। কিন্তু আচরণগত ভাবে কিছু জেনারেশন টু জেনারেশন অনেক পরিবর্তন, একটু পরিবর্তন না কিন্তু আমূল পরিবর্তন হয়। সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা ইগোর প্রতি সচেতন না, ইগোকে ব্যবহার করছি কিন্তু ইগোর প্রতি সচেতন না, সেই জন্য আমরা বেশিরভাগ অভিভাবক বা বড়রা আমরা কি করি, আমরা আজকালকার দিনের ছেলে মেয়েদের সব কিছু দোষ ত্রুটি ধরি। বলি ওদের কোনো পেশেন্স নাই, বলি ওদের কোনো, ওরা সারাক্ষণ মোবাইল ঘাটে, বলি ওরা হচ্ছে সম্মান দিয়ে কথা বলে না, বলি ওরা অমুক করে না তমুক, সারাদিন ওদের দোষ ধরতেই আমরা ব্যস্ত থাকি। এটা কিন্তু কি বলবো মানে খুব খারাপ, এটা খুব খারাপ। ওদের প্রতি ওই যে আমি যেমন বললাম, আমাদের নিজেদের প্রতি যেমন সহানুভূতিশীল হতে হবে, তেমনি আমাদের সামনের যে নতুন প্রজন্ম তাদের প্রতিও সহানুভূতিশীলই থাকতে হবে, বরং আরো বেশি সহানুভূতিশীল থাকতে হবে। আমরা সেটা করি না। কিন্তু আমাদের যেহেতু নিজের ইগোর প্রতি কোনো কন্ট্রোল নেই, আমরা কি করি, ওই বাচ্চাটার সামনে নিজের ইগো হারিয়ে ফেলি, মানে নিজের ইগোকে ইমব্যালেন্স করে ফেলি বাচ্চাটার সামনে। কোথায় বাচ্চাটাকে বোঝাতে গিয়ে আমার যে পেশেন্স বা আমার যে জিনিসগুলো রাখা উচিত ছিল সেটা না রেখে উল্টে আমি বাচ্চাটাকে বলি তোদের এই নেই, তোদের সেই নেই, তোরা এই পারিস না, তোরা ওই পারিস না। তাহলে বলো কে কাকে শেখাবে? ওই জন্য এগুলো আমাদেরকে ধীরে 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 অনেকটা মানে যুগোপযোগী করে তুলতে হবে, যুগোপযোগী। হুম, এই যে অনেক কথাই উঠছে এটাতে ওটাতে, টিচারের হাতে বেত নেই কেন, কেউ বলছে না বেত থাকা উচিত না, কেউ বলছে বেতটা আবার হাতে তুলে নেওয়া উচিত। এই যে এত এত কথা যে হচ্ছে, তাহলে কোথাও আমাদের নিজেদেরই অক্ষমতা আছে বলেই বেতের কথা উঠছে। আমার যদি নিজেরই ক্ষমতা যদি থাকে তাহলে আমার আবার বেতের সাহায্য নিতে হচ্ছে কেন? সেইটা কিন্তু কোনো টিচারের মাথায় আসছে না, যে আমি তো নিজেই একটা জলজ্যান্ত একটা চেতনা, আমাকে আবার একটা জড় পদার্থ, একটা বেদ নামক জড় পদার্থকে কেন অবলম্বন করতে হচ্ছে? বা আমার যে স্নেহ বাচ্চাটার প্রতি, আমার যে মায়া মমতা বা করুণা বা ওকে ভালো করার যে ইচ্ছা, সেটাই তো আমার কাছে যথেষ্ট। আমার আবার সেটার জন্য এত উঁচু গলা, এত কটু কথা, এত নেগেটিভিটি, এগুলোর সাহায্য কেন নিতে হচ্ছে আমাকে? সেটা কিন্তু বড়রা ভাবছে না। তাহলে আমি তো বলবো বড়দের আগে ঠিক হওয়া উচিত যে আমাদের সাহায্য নিতে হচ্ছে, সেটা আমরা কখনো ভাবছি না। এই জন্য এই সমস্যাগুলো হয়েছে। আজকে আমরা বড় হয়ে গিয়ে বলছি যে আমাদের টিচাররা খুব ভালো ছিল, আমাদের বাবা মারা খুব ভালো ছিল, আজকে বলছি। কিন্তু আমরা প্রত্যেকে যখন ছোট ছিলাম তখন কি সে কথা ভেবেছি? তখন তো আমাদের মনে হয়েছে এখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব। সেরকম আমাদের বাচ্চারাও এখন ওরা ডিস্টার্ব আছে, ওরাও বড় হয়ে গিয়ে হয়তো ভুলে যাবে এই ডিস্টার্ব, ভুলবে না মানে হয়তো আরেক রকম কথা বলবে। তো ছোটবেলাটা আমাদেরকে কেউ কোনোদিন সুন্দরভাবে দেয়নি, আমরাও আমাদের বাচ্চাদের ছোটবেলাটা সুন্দরভাবে দিচ্ছি না, আমাদেরকেও দেয়নি। এই এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কিন্তু মেনে মানে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করলে তবেই কাজ হবে। আমরা বলছি আমাদের ছোটবেলা খুব সুন্দর ছিল, মিথ্যে কথা বলছি তো, একটু সত্যি কথা বলছি না।
এগুলো লোকের মুখে মুখে চর্চিত হচ্ছে, একই কথা, সবাই সবার কথা নকল করছি, কিন্তু সত্যিটা দেখতে আমি তখনই পাবো যখন ওই যে বললাম, আমি যখন সজাগ, আমার প্রত্যেকটা, এমনকি পারলে আমার প্রতিটা কম্পনের সাথে যদি আমি অনুভব করতে পারি, সম্ভব না আমার প্রত্যেকটা কম্পনকে আমি অনুভব করতে পারি, এই কথাটা বলা উচিত না, কারণ আমি এগুলো একটা কথা হ্যাঁ বলতে চাই। হ্যাঁ, বলছি আজকে আমি আমার স্কুলের একটা ঘটনা বলতে চাই। আমি তো ছাত্রছাত্রীদের সাথে বলি, আর ওই স্কুলের অনেক ছাত্রই আছে, ছাত্রীও আছে। তো তারা ওই আমাদের শনিবারের ক্লাসটায় অ্যাটেন্ড করে, জয়েন করে। তো যাই হোক, আজকে ক্লাস করার পরে আমি যখন বেরিয়ে আসছি, তখন আমার সাথে সাথে দুজন ছেলে বেরিয়ে আসলো, এসে মানে ওই মৌমাছির চাক যেমন হয়, 2-3টা ছেলে বেরিয়ে আসলো, এসে হচ্ছে ম্যাম ম্যাম একটা প্রশ্ন ছিল। তো আমি বলছি যে কি, একদিকে চারিদিকে প্রচুর চিৎকার হচ্ছে, তো একটা ফাঁকা ঘর ছিল, আমি বললাম চল ওই ঘরটার মধ্যে গিয়ে বসি। ওরা ঢুকে গেল ঘরটার মধ্যে। তখন একটা ছেলে, ওই যে সমন্বয় বলে ছেলেটা, ও আমাকে বলল যে ম্যাম, আমি তো ক্লাসে আসি, ক্লাসে এসে না সবার কথাই তো শুনি, তো দেখি কি অনেক ছেলে অনেক গালিগালাজ করে। যেহেতু সরকারি স্কুল, হ্যাঁ, এখানে বিভিন্ন মানে শ্রেণীর ছেলেরা আসে, এবং তাদের মানে গালিটা ওরা ঠিক গালি কিনা সেটাও হয়তো বোঝেই না, নাকি জানেই না, মানে কোনো কথার আগে এবং পিছনে ওরকম দিয়েই কথা বলে। তো ওই ছেলেটি বলছে যে এরকম করে গালি দেয়, তো গালি কিনা আমি তো ঠিক বুঝি না, শব্দগুলো আমি জানি না, তো শব্দগুলো শুনে আমার কেমন লাগে, আমার একটা সেন্স হয় যে মনে হয় খারাপ। তো আমি ওগুলো মনে রেখে আমি আমার মাকে গিয়ে বলি, মা এই কথাটার মানে কি? তখন মা আমাকে বলে যে দেখো, এগুলো হচ্ছে খুবই খারাপ জিনিস, এত মানে নোংরা শব্দ এগুলো, প্রচন্ড নোংরা শব্দ, এবং এগুলো হচ্ছে বিষের মতো। হ্যাঁ, এগুলো কখনো শুনবে না, এগুলোর মধ্যেই থাকবে না, যেখানে এই কথাগুলো হচ্ছে সেখান থেকে পালিয়ে যাবে। তখন বলছে মা তো এই কথা বলছে, কিন্তু ম্যাম আমার না মানে মাথার মধ্যে ওই কান দিয়ে যে ঢুকেছে শব্দগুলো, ওই শব্দগুলো থেকেই যায় আমার মধ্যে। তো আমি না খুব অপরাধ বোধে ভুগছি, আমার মনে হচ্ছে যে আমি তো ভুলতে পারছি না কথাগুলো। তো যাই হোক, আমি ওকে বললাম যে দেখো, যে শব্দ শব্দ কি কখনো খারাপ হয়? শব্দ কে সৃষ্টি করে? শব্দ তো আমরাই সৃষ্টি করি, যে আমাদেরই বানানো শব্দগুলো, এবং তার অর্থগুলো আমরাই তৈরি করেছি। হয়তো অনেক আগে ওই শব্দটার একটা ভালো মানে ছিল, কিন্তু ওইটা ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। তারপর আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমাদের কাছে শরীরের হয়তো একটা অংশ, তার একটা নাম বাংলায়, সেটা হয়তো হিন্দিতে বললে আবার ওটাকে কেউ বলছে যে গালি। বাংলা হিন্দিতে ওটার যা নাম বলছে সেটার নাম, আবার বাংলায় আমরা গালি বলছি। আমি ওয়ার্ডটা ওর সামনে বললাম না, কিন্তু কোন অঙ্গটার মানে কোন জিনিসটার কথা বলছি সেটা ওকে বললাম, যে এই যে দেখো আমাদের চুল আছে, হ্যাঁ, আমাদের চুল আছে, আমরা বলি যে আহ চুলটাকে চুল বলছি, আবার হিন্দিতে কিন্তু আরেকটা জিনিস বলছে, সেটাকে আবার বাংলায় কোনো ছেলে বলছে, সেটাকে গালি বলা হচ্ছে। কিন্তু শব্দটা তো গালি না, আমরা ওটার অর্থটাকে ধরে নিয়েছি গালি। তারপর ছেলেদের মধ্যে আজকাল কেমন হয়েছে যে ওরা এরকম মিডল ফিঙ্গার দেখায়, ক্লাসের মধ্যে ও আমাকে মিডল ফিঙ্গার দেখালো, আমাকে মিডল ফিঙ্গার দেখালো। তো মিডল ফিঙ্গার কি আছে? তুমি যখন লেখো, তোমার এই মিডল ফিঙ্গার, তারপরে এই ফিঙ্গার, তারপরে এই ফিঙ্গার, এই তিনটে দিয়ে তো তুমি লিখছো। এই আঙ্গুলটা যদি না থাকতো তাহলে কি তুমি লিখতে পারতে? হ্যাঁ, তাহলে এটা তো মা সরস্বতীর একটা আঙ্গুল, মানে এটা মা সরস্বতীর নামে আঙ্গুলটা, তাহলে এই আঙ্গুলটা কি করে খারাপ হতে পারে, বা এই শব্দটা কি করে খারাপ হতে পারে? আসলে খারাপ জিনিসটা বসে আছে মনের মধ্যে। আমরা নিজেরা যে অর্থ তৈরি করে নিচ্ছি, শব্দ কখনোই খারাপ হয় না। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা আমাদের নিজের মানসিকতায় বা নিজেরা নিজেরা তৈরি করে নিচ্ছি জিনিসটা খারাপ। তো
তো সেই জন্য তুমি শুনেছো, আর তোমার মা তো বলছে ঠিক আছে যে পালিয়ে তুমি কোথায় পালিয়ে যাবা, তুমি এখন স্কুলে না হয় বেশি আসলে না বা যাই হোক, কিন্তু তুমি যেখানেই যাবে আস্তে আস্তে বড় হচ্ছ, হস্টেলে যাবে, সেখানে তো আরো সাংঘাতিক হবে। তোমাকে পার্কের মধ্যেই থাকতে হবে, তো পার্কের মধ্যেই তোমাকে পদ্ম ফুল হয়ে উঠতে হবে। বা তুমি রাজহাঁস যে কাদার মধ্যে আছে, তার গায়ে কি কাদা লাগছে? দেখো যে ওরা কিভাবে বলছে, সেই জিনিসটাকে কিভাবে নোংরা করছে, বা যাই হোক এরকম করে ওকে অনেকক্ষণ ভাবে বোঝালাম। তখন বলছে যে হ্যাঁ আমি বুঝতে পারলাম, কিন্তু তাহলে আমার এগুলো কোনো পাপ হবে না? আমি বললাম যে না, এগুলো কোনো পাপ হবে না, এগুলোকে বোঝার চেষ্টা করো। আশেপাশে ডাইনে বায়ে বলবে, তুমি এগুলো চুপ করে করাতেও পারবে না, কিন্তু জিনিসগুলোকে জানো যে ওরা না বুঝে বা এই জিনিসটার যথাযথ ভাবে না দেখে এই কথাগুলো বলছে। এরকম করে ওকে বললাম। তখন আরেকটা ছেলে সূর্য, ও আবার বলছে যে ম্যাম আমার যে কি হয়, আজকে একটা ছেলে আমার হাতের মধ্যে খামচি দিয়ে দিল, কিন্তু ছেলেটা আবার বলছে যে ও একটা ওর বাবা মা তুলে বাজে কথা বলেছে। তো বলছে যে আমার মাথার মধ্যে যে কি হয়ে যায় না, আমি বুঝি যে আমি না খারাপ কথা বলে ফেলি, তারপর যখন আমি ক্লাস করতে বসি তখন আমার না কিছুতে মনোযোগ থাকে না, খালি আমার দুষ্টুমি করতে ইচ্ছা করে। কিন্তু আমি পরে বসে বসে ভাবি এগুলো তো আমার ঠিক হচ্ছে না, তাহলে তো আমি ভালো ছেলে হতে পারবো না, তাহলে আমি কি করে নিজেকে ভালো করে তুলবো, তাহলে আমি যে এই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আসবো কি করে? তো এই যে ছোট ছোট ছেলেগুলো 5-6 এর ছেলেগুলো, তো ওরা তো নিজেরাই নিজেরাই বলছে যে আমার এটা ঠিক না, আমি এখান থেকে বের হতে চাই, আমাকে তুমি বোঝাচ্ছ এরকম করে, আমি শুনছি ভালো থাকছি, আবার যে মাথার মধ্যে কি হয়ে যাচ্ছে, তখন আমি আবার এইরকম হয়ে যাচ্ছি। কিন্তু আমি এইরকম থাকতে চাই না, আমি তো ভালো হতে চাই। তো এইরকম এইরকম করে যে ওরা বলছে, তার মানে তারপরেও দেখছি যে আরো গ্রাম থেকে আসে, মানে ছোট পিট 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 করছে, মনে হচ্ছে দেখে যে ও কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, কিন্তু দেখছি যে ও খুব সুন্দর বুঝছে কথাগুলো, এই যে মূল্যবোধের কথা বা যেই যেই কথাগুলো বলা হয় বা যা ওদেরকে শেখানো হয় ঠিকঠাক উত্তর দিচ্ছে, এবং একদম মানে খুব সুন্দর। কাজেই হচ্ছে ওরা বোঝে না, এটা একদমই আমাদের মনে করাটা ভুল, বরঞ্চ আমরা বড়রাই হয়তো আমাদের ওই যে যেটা আমাদের অহংকার বলি, যেটা আমাদের মানে একটা মানে স্ট্রং ইগো হয়ে গেছে, মানে ইগো মানে বলতে অজ্ঞান এখানে তো ইগো, আমি কেই বোঝা, এটাকে অজ্ঞান হ্যাঁ ইগো, অজ্ঞান ইগো। অজ্ঞান ইগো, হ্যাঁ ইগো বলতে তো আমি কে বোঝাচ্ছে, এবার আমি যখন নোংরা হয়ে গেছে, মানে আমি ঢাকা পড়ে গেছে, মূল আমিটা ঢাকা পড়ে গেছে অজ্ঞানতায়, একদম অজ্ঞানতায় যখন ঢাকা পড়ে গেছে, তখন ওইখানটায় কি হচ্ছে, ওই যে অহং ভাব একটা জেগে উঠছে, এবং সেই জায়গাটার থেকে আমরা ভাবছি যে সব সময় সবাই গার্জিয়ানরাও একই কথা বলছে, হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাকে শেখাতে হবে, সত্যি তো আজকালকার ছেলে মেয়েরা কেমন হয়ে যাচ্ছে। তো এখানে বড় সব থেকে অসুবিধাটা হলো যে তাদের তো মুখের উপর বলা যাচ্ছে না যে বাচ্চা কি, আমরাই তো জানি না, শেখাবিটা কি? এবার বলছে, কেউ কেউ বলছে যে হ্যাঁ গীতা পড়ানো শুরু হোক, সিলেবাসে গীতা আনা হোক, হ্যাঁ বেদ উপনিষদ আনা হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে পড়াবেটা কে? আমাদের মনে হচ্ছে যে আমরা বইটা পড়ে নিয়ে মনে হয় ওই লাইন ধরে ধরে রিডিং পড়ে পড়ে বলে দেব, তা তো হবে না, সেইভাবে তো হয় না। তাহলে যে কোনো জিনিস মানে যখন আমরা এগুলো নিয়ে একটা কাজ করতে বসছি, যে এটা নিয়ে কাজ করতে বসেছি যখন, তখন আমরা যদি মেন্টরের কাজটা করতে চাই, যে একজন মেন্টর আছে তার সাব মেন্টর হয়ে আমরা কাজগুলো করছি, কিন্তু আগে তো আমাদেরকে জানতে হবে জিনিসগুলো। আমরা যদি না ঠিক মতো বুঝি বা ভাবি যে আমি যেটা জানি সেটাই ঠিক, এর বাইরে আর শেখার কিছু নাই, তো এটা আমাদের এটা যদি মানে ওই এটাই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, ব্যাপার। ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই জায়গাটায় আমরা যদি একদম আর হয়ে থাকি যে না না আমি শিখতে পারবোই না, মানে আমি জানছি না কথাটা, তবুও আমি যে কারো কাছ থেকে হয়তো সে আমার থেকে কম ডিগ্রিধারী, কিন্তু তাকে যে আমি বলবো যে তুমি এটা বললে আমি ভাই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো তো, এটা বলতে কোথায় যে আমরা ভেঙে যাচ্ছি, কোথায় যে মনে হচ্ছে আমরা মনে হয় কম হয়ে গেলাম কোথাও, মানে জানছি না জিনিসটা, কিন্তু বলবো হ্যাঁ তাই তো তাই তো তাই তো, ঠিকই তো হ্যাঁ এরকমই তো করতে হবে, আজকালকার বাচ্চারা এই হচ্ছে, সবাই না এই বলে, সবাই না এই করে, এই সবাই সবাই দিয়ে আমরা
মানে দেশোদ্ধার করলে তো হবে না। সবার মধ্যে যে আমি যে করছি, আমার নিজেকে যদি আমি না দেখতে পাই, এই যে ইগো বলা হচ্ছে, যে ইগোটার সঙ্গে যদি আমার পরিচয় না থাকে, তাহলে তো কিছুতেই হবে না। তাহলে সবার আগে এখানটায় দরকার যে মূল্যবোধের শিক্ষা যদি দিতে হয়, মানে যেহেতু অজ্ঞানতায় আমিটা ঢাকা পড়ে আছে, তাহলে প্রথমে আমাদের দরকার যে এই অজ্ঞানতাকে পরিষ্কার করা। একদম ধরে 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 কচুরি পানায় যদি ভর্তি হয়ে থাকে, তাহলে কচুরি পানাগুলোকে ধীরে 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 পরিষ্কার করা। পরিষ্কার করলে যে স্বচ্ছতাটা ফুটে উঠবে, সেই স্বচ্ছতা, স্বচ্ছ হওয়ার কোনো সীমা নাই। যদি আমরা সেইটার নাম দিই বোধ, বোধই যদি ঈশ্বর হয়, তাহলে আমার মধ্যে যদি আমি পরিষ্কার না করি কচুরি পানাটা, তাহলে ওখানে বোধটা ফুটে উঠবে কি করে? আগে বোধের তো জন্ম দিতে হবে। তাহলে বোধ যে বসবে আমার মধ্যে এত নোংরা করে রাখলে, তাহলে বোধ কোথায় আসন পেতে বসবে? তাহলে বোধ যখন বসবে না, তখন আমরা প্রত্যেক জিনিসের মূল্য বিচার করতে পারবো, যে এই জায়গায় এই জিনিসটার মূল্যটা কতখানি, এর মূল্য আমি কতখানি দেব, যেখানে এই এই পরিস্থিতিতে এই জিনিসটার মূল্য কতটা হবে। মূল্য মানে দাম, মানে আমার কাছে সেই জিনিসটার দাম কত, সমাজে হয়তো জাগতিকতায় হয়তো সেই জায়গাটার দাম হয়তো অনেক বেশি, কিন্তু যখন আমি বুদ্ধি দিয়ে চলবো না, বোধে চলবো, সেই বোধের কাছে সেই জিনিসটার মূল্যটা কতখানি। তো এই মূল্য আর বোধ যখন একসঙ্গে হবে, তখনই মূল্যবোধের শিক্ষাটা প্রচার এবং প্রসার হবে। তাহলে ওই বোধ আমাদের মধ্যেই ফোটাতে হবে, আর তারপর আমরা মূল্যটা বুঝবো যে কোন জিনিসের কতখানি মূল্য। তবে না আমরা মেন্টর হব, তবে না আমরা বাচ্চাদের মধ্যে শেখাতে পারবো, তবে না আমরা সত্যিকারের শিক্ষক হব। না হলে আমরা কি করে পারবো? মূল্যবোধ কথাটার মানেই তো বুঝতে পারছি না। হ্যাঁ, একদমই তাই। এটাই বিষয়। আর এই বোধ কিন্তু এই বোধটাই কিন্তু ইগো। মানে বোধ আমাদের অলরেডি সবারই আছে, কিন্তু বোধটা ঢাকা পড়ে আছে। মানে বোধটাকে আমাদের আলাদা করে আনতে হবে না, বোধ আছেই, বোধটাই ইগো। এবার এই বোধটা ঢাকা পড়ে আছে, যেটা এই তিশা ম্যাম বললো যে কচুরি পানা দিয়ে একদম ঢেকে গেছে। এবার কচুরি পানাগুলো সরিয়ে দিলে কি থাকে? টলটলে জল। ওটাই তো বোধটা, স্বচ্ছতা। আসলে আমরা তো পাচ্ছি না হ্যাঁ, কচুরি স্বচ্ছতাটাই তো বোধটা। কচুরি পানা দেখাচ্ছে তো ভালোই লাগছে, সবুজ সবুজ দেখতে, সুন্দর দেখতে, ছবি তুলছি, দেখাচ্ছি সবাইকে, হ্যাঁ ভাবছি যে ভালোই আছে, কিন্তু নিচে যে কি আছে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, স্বচ্ছতার সঙ্গে পরিচয় নেই তো। একদমই তাই। হ্যাঁ, হুম। ঠিকই। আগাটা পরিষ্কার করে করে হালকা করে কাটছি, আবার জন্মাচ্ছে ওখান থেকে, হ্যাঁ, একটু করে ছেটে দেওয়া হচ্ছে, বা স্কুলে একটু যখন ছেটে দেওয়া হচ্ছে, স্কুলে একটু কিছুটা ছেটে দিচ্ছে আগাছা, কোথাও বাবা মা কোথাও একটু ছেটে দিচ্ছে, কোনো বড় গুরুজন একটু ছেটে দিচ্ছে, কিন্তু 2 মিনিট পরে আবার গজাচ্ছে। মানে ওটাকে যে একদম তুলে তুলে ফেলা হচ্ছে না তুলে তো। পাড়ে ফেলতে হবে তা না, হাত দিয়ে যেমন তুলে ফেলা সরিয়ে দেয় না হচ্ছে না। স্নান করতে গেলে হুম, নদীতে, হ্যাঁ হাত হ্যাঁ দিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে দিচ্ছে, আবার এসে সেই জিনিসটা হচ্ছে। তাহলে আজকে এইটুকুই থাকবে। সুচিতা, মোটামুটি বুঝতে পারলে তো? যে ঠিক আছে, তাহলে হুম, আজকে এইটুকুই থাক। হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে ঠিক আছে, হ্যাঁ ভালোবাসা, আচ্ছা, প্রণাম। সবাইকে ভালোবাসা, প্রণাম।